কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলো। ডাক্তার এসে নিপুণের জ্বর মেপে বলল, ওনার গায়ে তো খুব জ্বর, যে মেডিসিনগুলো লিখে দিচ্ছি এনে খাওয়ান, ঠিক হয়ে যাবে। এগুলা খেলেই কি ঠিক হয়ে যাবে? ও হওয়ারই তো কথা। যাই হোক, আপনি কি ওনার মাথায় জল পট্টি দিয়েছেন? জি, তাহলে ঠিক আছে, আশা করি এই ওষুধে কাজ হবে। ডাক্তার প্রস্থান করলো। রুদ্র নিপুণের কপাল আলতো করে হাত বুলিয়ে দেখে কপাল এখনো যথেষ্ট গরম। নিপুণের জন্য তার ভীতি চিন্তা হচ্ছিল। সে উঠে ওষুধ আনতে যাবে, এমন সময় নিপুণ রুদ্রের হাত আটকে ধরলো। আলতো স্বরে বলল, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না, আমার ভীষণ ভয় করছে। তুই ভয় পেও না, আমি এখানেই আছি। নিজেদের বন্ধুদের সাথে হ্যাং আউট করে বাড়িতে ফিরল ঈশা। ঈশাকে বাড়িতে ফিরতে দেখে তার সৎমা মালিনী বেগম বলে উঠলেন, কোথায় গিয়েছিলে তুমি? আজ তোমাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে। আজকের মতো একটা জরুরি দিনে তুমি কাউকে কিছু না বলে এভাবে বাহিরে চলে গেলে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ঈশা ফুঁসে উঠে বলল, এই একদম চুপ, আমার উপর একদম দাদাগিরি করতে আসবে না। তোমাকে আমার বাবা কিন্তু আমার মা করে আনেনি, এনেছে এই বাড়ির কাজের লোক করে, সেই কথা কিন্তু ভুলবে না। মালিনী বেগম চুপ করে যান। ঈশার এরকম ব্যবহারের জন্যই তার সাথে তার কথা বলতে ইচ্ছে করে না, আর কথা বলতে জানো না তিনি। ঈশা মালিনী বেগমের সামনে দিয়ে যাওয়ার সময় তার নাকে বিশ্রী একটা গন্ধ ভেসে আসে। মালিনী বেগম নাক চেপে ধরে বলেন, তুমি আজ আবার ড্রিঙ্ক করেছো? ঈশা রেগে গিয়ে বলে, হ্যাঁ করেছি, তাতে তোর কি? ঈশা, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। ঈশা এগিয়ে এসে মালিনী বেগমের গলা টিপে ধরল। মালিনী বেগমের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন। ঈশা যেন এই ঘটনায় পৈশাচিক আনন্দ পায়, আরো জোরে গলা টিপে ধরে বলতে থাকে, নিজের ভালো চাইলে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করা থেকে বিরত থাকবে, না হলে কিন্তু একদম জানে মেরে দিব। কথাটা বলে মালিনী বেগমের গলা ছেড়ে দেয় ঈশা। অতঃপর এগিয়ে যেতে থাকে সামনের দিকে। মালিনী বেগম জোরে শ্বাস নিতে থাকেন। তিনি গোঙাতে গোঙাতে বলেন, এই মেয়েটা একদম নিজের বাবার মতো ভয়ানক হয়েছে। আমার তো ভীষণ ভয় হচ্ছে সেই বাড়ির জন্য যেখানে ও বউ হয়ে যেতে চলেছে। দীপ্ররা সপরিবারে পৌঁছে গেছে ঈশাদের বাড়িতে। ঈশার বাবা ইমাম চৌধুরী তাদের সবাইকে আপ্যায়ন করছেন। মালিনী বেগমও উপস্থিত আছেন সেখানে। ইমাম চৌধুরী আজিজ খানের সামনে নিজের ধন সম্পত্তি নিয়ে বেশ বড়াই করে চলেছেন। আজিজ খান সব চুপচাপ শুনছেন। তবে দিলারা খাতুন তো আর চুপ থাকার মানুষ নন। তিনিও ইমাম চৌধুরীর সাথে পাল্লা দিয়ে নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে বড়াই করে চলেছেন। তিনি বলছেন, আমাদের তো বাড়ি গাড়ির কোনো অভাব নেই। শহরে আমাদের 10টা বড় বাড়ি আছে, বিএমডব্লিউ আছে 8টা। সামনের বছর তো আমাদের ল্যাম্বরগিনি কেনারও কথা আছে। নিজের স্ত্রীর কথা শুনে কাশতে শুরু করলেন আজিজ খান। ইমাম চৌধুরী মিটিমিটি হাসতে লাগলেন। দীপ্র বলে উঠলেন, আম্মু তুমি চুপ করো না। দিলারা খাতুন ফিসফিস করে বললেন, আমি কি ভুল কিছু বলে ফেললাম? দিশা তার প্রশ্নের জবাবে বলল, ভুল নয় তো কি, আমরা ল্যাম্বরগিনি কিভাবে কিনবো? তোমার মাথা ঠিক আছে তো? দিলারা খাতুন নিজের এই বোকামিতে মনে মনে ভীষণ লজ্জা পেলেন। তবে নিজের দোষ স্বীকার করার মানুষ তিনি নন। তাই তো নিজের সাফাই গিয়ে বললেন, সে তো আমি এমনি কথার কথা বলেছি, কিন্তু আমাদের তো কম কিছু নেই, তাই না? ইমাম চৌধুরী মালিনী বেগমকে উদ্দেশ্য করে বললেন, যাও দেখো তো ঈশা তৈরি হলো কিনা, ওনারা তো অনেকক্ষণ হলো এসেছেন। মালিনী বেগম মাথা দুলিয়ে যেতে উদ্যত হলেন। এমন সময় ঈশা সেখানে এসে উপস্থিত হলো। তার পরনে কালো রঙের একটা সিল্কের শাড়ি। ভীষণ স্টাইলের সাথে সে এগিয়ে এসে নিজের বাবার পাশে সোফার ওপর পায়ের উপর পা তুলে দিয়ে বসলো। ঈশার এই অ্যাটিটিউড দীপ্রর একদম ভালো লাগলো না। এভাবে কেউ গুরুজনদের সামনে পায়ের উপর পা তুলে বসে? দীপ্র বিরক্ত হলো খুব। ঈশাকে দেখে খুশিতে গদগদ হয়ে গেলেন দিলারা খাতুন। বিশেষ করে ঈশার গা ভর্তি হীরার গহনা তাকে মুগ্ধ করে দিল। তিনি ঈশার প্রশংসা করে বললেন, বাহ, তোমাকে দেখতে তো ছবির থেকেও সুন্দর লাগছে। ঈশা মৃদু হেসে বলল, ধন্যবাদ। ইমাম চৌধুরী নিজের মেয়ের প্রশংসা করে বলতে লাগলেন, আমার মেয়ে দেখতে যেমন সুন্দরী তেমন অনেক ট্যালেন্টেডও। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তবুও কিন্তু একদম সাধারণ বাঙালি মেয়ের মতোই ও চায় সংসার করতে। ভালোই তো, আমি আমার ছেলের জন্য এমন মেয়েই তো খুঁজছিলাম। ঈশা হঠাৎ করে দিলারা খাতুনকে প্রশ্ন করলো, তা আপনার ছেলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? মানে কোথায় পড়াশোনা করেছেন উনি? অত ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়েছে? রিয়েলি? কেন, বিদেশে পড়ার যোগ্যতা ছিল না বুঝি? দীপ্র এবার ভীষণ অপমানিত বোধ করলো। সে আর সহ্য করতে না পেরে বলল, আমার যোগ্যতা কি সেটা আপনাকে জানতে হবে না। আম্মু তুমি চলো এখান থেকে, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। দিলারা খাতুন দীপ্রর উদ্দেশ্যে বলল, আরে তুই রেগে যাচ্ছিস কেন? ঈশা নিশ্চয় মজা করেছে, তাই না? ঈশা সাফ বলে দেয়, ঈশা চৌধুরী কখনো মজা করে না, আমি ভীষণ পরিমাণে স্ট্রেট ফরওয়ার্ড। দিশাও এবার দিলারা খাতুনের কানে কানে বলল, এই মেয়েকে তো আমার সুবিধার লাগছে না, কিভাবে ভাইয়াকে ইনসাল্ট করলো। এখানে সম্বন্ধ না হলেই ভালো হবে। তুই চুপ কর, এই মেয়ে আমাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস, একে হাতছাড়া করা যাবে না। একবার শুধু বিয়েটা হয়ে যেতে দে, তারপর দেখিস এই মেয়েকে আমি কিভাবে টাইট দেই। এখন না হয় ওর এইসব একটু সহ্য করে নিলাম। ঈশা দিলারা খাতুনকে এভাবে ফিসফিস করে কথা বলতে দেখে বলল, আপনার কি ফিসফিসানি রোগ আছে নাকি?
দিলারা খাতুন ভীষণ অপমানিত বোধ করলেন, তবে সেটা প্রকাশ না করে বললেন, তেমন কিছু না। এরপর তিনি ইমাম চৌধুরীর উদ্দেশ্যে বললেন, তাহলে বিয়ের ব্যাপারে কথা বলা যায়। দীপ্র, আজিজ খান, দিশা সবাই দিলারা খাতুনের এই বাড়াবাড়িতে প্রচন্ড রকমের বিরক্ত হয়ে যায়, কিন্তু দিলারা খাতুন সেসব কিছু পরোয়া করেন না। এরই মধ্যে ঈশা বলে ওঠে, আমি আপনার ছেলেকে বিয়ে করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? ওকে এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। দীপ্র বলে ওঠে, ব্যাস, এবার সব সীমা পেরিয়ে গেছেন আপনি। আম্মু, তুমি এখনই উঠবে নাকি আমরা তোমাকে এখানে ফেলেই উঠে যাব? দিলারা খাতুন কাচুমাচু মুখ করে উঠে দাঁড়ান। তারা বেরিয়ে যেতে ধরলে ঈশা এগিয়ে এসে দিলারা খাতুনকে বলেন, যাওয়ার আগে যে চা নাস্তা খেলেন সেই বাটিগুলো পরিষ্কার করে দিয়ে যান। দীপ্র বলল, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। তোরা তো এটারই চুকো। কি ভেবেছিস কি তোরা? তোদের ব্যাপারে আমি কোনো খোঁজই নেইনি। ছিলি তো ফকিরের ঘরে ফকির নেই, তারপর ভাগ্যক্রমে আঙুল ফুলে কলা গাছ হয়েছিস। তোদের তো আমাদের মতো এমন খানদানি ব্যাপার স্যাপার নেই। ছোট লোক সবসময় ছোট লোকই থেকে যায়। দিলারা খাতুন ভীষণ অপমানিত হলেন, তার চোখে জল চলে এলো। আজিজ খান বলে উঠলেন, ভদ্রভাবে কথা বলো। এই বুড়ো চুপ থাক, তোকে কে কথা বলতে বলেছে? ঈশার এই ব্যবহারে ইমাম চৌধুরীও বিব্রত হন। মালিনা বেগম অবাক হন না, কারণ ঈশার থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। দিলারা খাতুন হঠাৎ করে পাতাল সামলাতে না পেরে পাশের একটা ফুলদানির সাথে ধাক্কা খান। তার হাত লেগে ফুলদানি মাটিতে পড়ে যায়। ঈশা এটা দেখে চিৎকার করে বলে ওঠে, শালির ঘরে শালি, এটা কি করলি তুই? আমার প্রিয় ফুলদানি ভেঙে দিলি। জানিস আমি লন্ডন থেকে এনেছিলাম এটার জন্য 50,000 টাকা দিয়ে যা। দীপ্র ঈশার গালে ঠাস করে চর বসিয়ে দেয়। ঈশা গর্জে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, ঈশা চৌধুরীর গায়ে। এবার দেখ এর পরিণাম কত ভয়ানক হয়। নিপুণ এখন মোটামুটি সুস্থ। তার শরীর এখন আগের থেকে অনেক ভালো আছে। সে এখন অনেকটাই আরাম বোধ করছে। সুস্থ হওয়ার পর সে আড়মোড়া ভেঙে উঠে বসেছে, অপেক্ষা করছে রুদ্রের আসার। অবশেষে নিপুণের আশা পূরণ করতে রুদ্র ফিরে আসে। নিপুণকে বসে থাকতে দেখে সে বলে, তুমি কি এখন সুস্থ বোধ করছো? রুদ্রর প্রশ্নে নিপুণ হ্যাঁ বোধক মাথা নাড়ায়। রুদ্র অনেকটা নিশ্চিত হয় নিপুণের সুস্থতার কথা শুনে। গত রাতে সে ভালো করে ঘুমোতেই পারেনি। নিপুণের অসুস্থতা তাকে একদম নাড়িয়ে রেখে দিয়েছিল। নিপুণ হঠাৎ রুদ্রের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি আসলে কি চান? রুদ্র অবাক হয়ে বলে, আমি কি চাই মানে? আপনাকে আমি ঠিক বুঝতে পারছি না মিস্টার রুদ্র চৌধুরী। আপনি মানুষটা ভীষণ অন্যরকম। আমার চোখে আপনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একজন মানুষ, যে এক অসহায় মেয়েকে খুন করেছে, আমার মাকে অপহরণ করেছে, প্রতি মুহূর্তে আমাকে ব্ল্যাকমেইল করে নিজের স্বার্থ উদ্ধার করেছে। এতটাই জঘন্য সে। সেই জন্য আপনি আমার ঘৃণার পাত্র। কিন্তু রুদ্র অদ্ভুতভাবে হাসে। অতঃপর নিপুণের উদ্দেশ্যে বলে, রুদ্র চৌধুরীকে তুমি কখনো চিনতে পারবে না নিপুণ, তাই চেনার চেষ্টাও করো না। নিপুণ রুদ্র চৌধুরীর উদ্দেশ্যে বলে, আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন বলুন তো? প্রজ্ঞার মতো আপনি তো আমাকেও মেরে ফেলতে পারতেন। এই ব্যাপারে তো আমি আগেই তোমাকে বলেছি। আপনি যা বলছেন তা ঠিক নয়। আপনি যদি সত্যি আমাকে কষ্ট দিতে চাইতেন, এখানে এনে আমার উপর টর্চার করতেন, কিন্তু আপনি তো সেটা করেননি। উল্টো আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। আমার জন্য নিজের ভাইকে আঘাত করেছেন। আমার জ্বর হয় সারা রাত জেগে আমার সেবা করেছেন। এসব তো আপনার চরিত্রের সাথে যাচ্ছে না। তাহলে আমার কি করা উচিত? তোমার উপর টর্চার করা উচিত? আপনার চরিত্রের সাথে সেটাই পারফেক্ট, কিন্তু আপনি তো একদম ভিন্ন কিছু করছেন। আসলে আপনি চাইছেনটা কি বলুন তো? যদি বলি তোমাকে আগলে রাখতে চাইছি, তাহলে বিশ্বাস করবে তো আমার কথা? না। রুদ্র আবারও অবদ্ধ হাসি দেয়। বিনা বাক্য ব্যয়ে সে স্থান ত্যাগ করে। রুদ্র চলে যাবার পর নিপুণ দীর্ঘ শ্বাস ত্যাগ করে। তার কাছে এখনো সবকিছু অবদ্ধই রয়ে গেল। কয়েকদিন পর স্নেহা তার বাবাকে নিয়ে গ্রামে ফিরে এসেছে। ইতিমধ্যে কুদ্দুস মিয়ার থেকে নেওয়া টাকাও সে শোধ করে দিয়েছে। তাই তার উপর থেকে এখন সব ধরনের চাপ কমে গেছে। স্নেহার বাবা আব্বাস খান এখন অনেকটাই সুস্থ। বাড়িতে ফিরে এসে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। স্নেহা তার বাবার জন্য তার ঘরেই খাবার নিয়ে আসে। স্নেহাকে খাবার নিয়ে আসতে দেখে তার বাবা তার উদ্দেশ্যে বলে, তোর উপর দিয়ে নিশ্চয়ই এই কয়দিন খুব ঝড় গেছে, তাই না মা? স্নেহা মলিন হেসে বলে, হ্যাঁ তা তো গেছেই। তোমার অসুস্থতার প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমাকে যে মানসিক পীড়া দিয়েছে তা বলে বোঝানো সম্ভব নয় বাবা। আমার বারবার মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারিয়ে ফেলবো। বুঝতে পারছি তুই আমার জন্য অনেক চিন্তায় ছিলি। তার বলতে, কিন্তু এখন যদি তুমি একদম সুস্থ হয়ে উঠেছো, আমি তাতেই খুশি। এবার দেখবে সব একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার অসুস্থতার খবর তোর চাচারা পায়নি? তারা কি একবার আমাকে দেখতেও আসেনি? স্নেহা এবার কোনো ভনিতা ছাড়াই বলে দেয়, এসেছিল তো, তোমার ভাই এসেছিল তোমাকে দেখতে। কিন্তু দেখা করলো না যে? আব্বু, তুমি এই সত্যটা এবার মেনে নাও যে তোমার ভাই বদলে গেছে। শহরের হাওয়া লেগেছে তার গায়ে। আব্বাস খান দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অনেকদিন থেকেই বুঝতে পেরেছেন
তার ভাই তার থেকে দূরত্ব রেখে চলছে, হয়তো স্ট্যাটাস মিলছে না তার জন্য। তবে এখন তার একমাত্র চিন্তা নিজের মেয়েটাকে নিয়ে। স্নেহা তার নিজের মেয়ে হলেও বড় আদর করেছেন, কখনো স্নেহাকে তার আসল সত্যটা জানতে দেননি, যে স্নেহা তার নিজের মেয়ে নন। তিনি ভেবেও রেখেছেন স্নেহাকে কখনো সত্যটা জানতেও দেবেন না। তবে এখন তার চিন্তা স্নেহার ভবিষ্যৎ নিয়ে। নিজের অসুস্থতায় তিনি বড্ড বাজেভাবে অনুভব করেছেন তাকে ছাড়া স্নেহা কতটা অসহায়। তার শরীরের অবস্থা এখনো খুব বেশি ভালো না, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আব্বাস খান চান তিনি জীবিত থাকা অবস্থাতেই স্নেহার হাত অন্য কারো হাতে তুলে দিতে। এজন্যই তিনি স্নেহার বিয়ের ব্যাপারে ভাবছেন। এই চিন্তা থেকে তিনি স্নেহাকে বললেন, আচ্ছা স্নেহা, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে প্রায়। আমি যদি এখন তোকে বিয়ে দিতে চাই, তোর কোনো আপত্তি আছে? না আব্বু, আমার কোনো আপত্তি নেই। আমি জানি তুমি যা সিদ্ধান্ত নিবে সেটা আমার ভালোর জন্য নিবে। আমি যোগ্য পাত্র দেখে তার হাতে তোকে তুলে দিব। কিন্তু আমি চলে গেলে যে তুমি একা হয়ে যাবে আব্বু। তুই আমার চিন্তা করিস না স্নেহা, এবার তুই নিজের ভালোটা বুঝতে শিখ। রাজীব চৌধুরী রাহাতকে নিয়ে বাড়িতে ফিরলো। রাহাতকে ফিরতে দেখে রুদ্র ভীষণ রেগে যায়। সে রেগে গিয়ে বলে, এই কুলাঙ্গারকে কেন ফিরিয়ে আনলে? রাজীব চৌধুরী কিছু বলতে যাবেন, তার আগে রাহাত বলে ওঠে, আমার বাড়িতে আমি ফিরবো, তাতে তোমার কি অসুবিধা ব্রো? ভুলে যেও না, এই বাড়িতে তোমার যতটা না অধিকার, তার থেকে বেশি অধিকার আমার, কারণ আমি রাজীব চৌধুরীর বিয়ে করা বউয়ের সন্তান, কোনো রক্ষিতার নয়। রুদ্রের রাগ এবার মাত্রা ছাড়িয়ে গেল। এমনিতেই সে রাহাতের উপর রেগেছিল, এই ঘটনা তার রাগ আরো বাড়িয়ে দিল। সে রাহাতের দিকে ছুটে গিয়ে তার নাক বরাবর ঘুষি মারলো। এরপর আরো প্রহার করতে যাবে, তার আগে রাজীব চৌধুরী তাকে থামিয়ে দিল। রুদ্র হুঙ্কার দিয়ে বলল, তুমি নিজের ছোট ছেলেকে সামলাও, দ্বিতীয়বার যেন ও আমার মায়ের ব্যাপারে এমন জঘন্য কথা না বলে। এমন বললে কিন্তু আমি ওকে একদম শেষ করে দেব, কারণ আসল সত্যটা তুমি আর আমি খুব ভালো করেই জানি। আমার মা কোনো রক্ষিতা ছিল না, তিনি ছিলেন। আমি রাহাতকে সব বুঝিয়ে বলবো। রুদ্র, তুমি শান্ত হও। রাহাত, আমার সাথে ঘরে চলো। এই বলে তিনি জোরপূর্বক রাহাতকে ঘরে নিয়ে যায়। এদিকে রুদ্র রাগে ফুঁসতে থাকে। ঘরে এসেও রাগে ফুঁসতে থাকে রাহাত। রাজীব চৌধুরী রাহাতকে বলেন, তোমায় না বলেছিলাম বাড়িতে এসে কোনো ঝামেলা না করতে, তুমি আমার কথা শুনলে না কেন?